সৃজিতা সকালবেলা ঘুম থেকে উঠে তার ননদ তানিয়ার ঘরে যায়। আর সেই ঘরে যাওয়া মাত্রই সৃজিতা একেবারে অবাক হয়ে ওঠে, কারণ সেখানে চারিদিকে জামা কাপড় থেকে শুরু করে মেকআপের জিনিসপত্র, জুতা, জুয়েলারি ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই তার ননদের ঘরকে দেখে মনে হয় যেন সেটা স্টোর রুম। তানিয়া, তুমি তোমার ঘরের কি অবস্থা করে রেখেছো? তোমার ঘরে বিড়াল বসে পটি করবে না? ছি, ঘরটা একটু পরিষ্কার করে রাখতে পারো তো। আমার ঘর পরিষ্কার করার কোনো দরকার নেই বৌদি, কারণ আমি যদি ঘর গুছিয়ে রাখি তাহলে কাজের সময় কোনো জিনিসপত্র খুঁজে পাই না। আর তুমি তো ভালো করেই জানো যে আমি শপিং করতে ভালোবাসি, তাই আমি শপিং করে প্রত্যেকদিন নতুন নতুন জিনিসপত্র কিনে নিয়ে আসি। তাই এত জিনিসপত্র আমি রাখবো কোথায়? তোমার যখন জিনিসপত্র রাখার জায়গা নেই, তাহলে পুরানো জামা কাপড়, জুতা, কসমেটিক্স এগুলো তো গরিবদের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলেই জায়গা হয়ে যাবে। তা না হলে বেকার বেকার ঘরকে এরকম স্টোর রুম বানিয়ে লাভ আছে? আমার কোনো জামা কাপড়, জুতা কিছুই পুরানো নয়, আর আমি আমার জিনিসপত্র গরিবদের মধ্যে দিতে যাব কেন? এই কথা বলে তানিয়া সেই জামা কাপড়ের বান্ডেলের মধ্যে থেকে একটা কুচকানো জামা কাপড় বের করে নিয়ে পরে নেয় আর কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে যায়। কিন্তু সৃজিতা তার ননদের ঘরে এক মুহূর্ত দাঁড়াতে চায় না, কারণ ঘরের অবস্থা ভীষণই বাজে। সোফার উপর ভর্তি ভর্তি জামা কাপড় পরে থাকে, খাটের উপর জুতা ছড়ানো থাকে, অন্যদিকে ড্রেসিং টেবিলের উপর সব গহনাগাটি, কসমেটিক্স লন্ডভন্ড হয়ে পড়ে থাকে। আজকে আমার ননদের 6 ঘন্টা ধরে পরীক্ষা চলবে, তাই আমার হাতে 6 ঘন্টা সময় আছে। আমি এই ঘরটা একেবারে সুন্দর করে পরিষ্কার করে দিই। ও যতই মুখে বলুক না কেন স্টোর রুমের মতো হয়ে থাক, তবুও কিন্তু কেউ পছন্দ করে না ঘরবাড়ি নোংরা রাখতে। আজকে আমি ওর ঘরটা ভালো করে সাজিয়ে দেব। এই বলে সৃজিতা ঝাড়ু নিয়ে ননদের ঘরে ঢুকে পড়ে আর ধীরে ধীরে সব পুরানো জামা কাপড় বাছাই করে একদিকে রাখে আর নতুন জামা কাপড়, জুতা সুন্দর করে আলমারিতে সাজিয়ে দেয়। তার ড্রেসিং টেবিলও সে পরিষ্কার করে দেয়। আর শেষ মুহূর্তে সে যখন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে, তখন ঘর থেকে অজস্র ময়লা নোংরা বেরিয়ে আসে। এভাবেই 2-1 ঘন্টার মধ্যেই সে খুব সুন্দর করে ননদের ঘর সাজিয়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। এবার আমি পুরানো জিনিসগুলো নিয়ে আমাদের স্টোর রুমে রেখে দেব। এই বলে সে পুরানো জিনিসপত্র নিয়ে গিয়ে স্টোর রুমের মধ্যে রেখে দেয়। আর তাদের স্টোর রুমে জিনিসপত্র রাখতে রাখতে সেই রুম একেবারে ভরে যায়। এমন সময় তার শাশুড়ি মা রত্না দেবী সেখানে এসে বলে, কি ব্যাপার বৌমা, তোমাকে যে বললাম ভালো করে চিনি দিয়ে চা করতে, তোমার কানে কথা গেল না? তুমি এরকম চিনি ছাড়া চা করে দিয়েছো কেন? আমি একদম তিতা চা খেতে পারি না। আপনি আমার সঙ্গে রান্নাঘরে চলুন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এই বলে সৃজিতা শাশুড়ি মাকে রান্নাঘরে নিয়ে যায়। আর রান্নাঘরের অবস্থা দেখে শাশুড়ি মা নিজেই লজ্জিত বোধ করে, কারণ রান্নাঘরে যেখানে চিনি রাখা থাকে সেখানে অজস্র কৌটো ভর্তি। আর এতগুলো পুরানো কৌটোর মাঝখানে চিনির কৌটো খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব, কারণ সেখানে প্রত্যেকটা কৌটো পুরানো মশলাপাতিতে ভর্তি। বিশ্বাস করুন মা, এই এতগুলো পুরানো কৌটোর মাঝখান থেকে আমি আর চিনির কৌটো খুঁজে পাইনি। সেই জন্য আপনাকে চিনি ছাড়া চা করে দিয়েছি। আমি যখনই চিনির কৌটো বের করতে যাই, তখনই বাদবাকি জিনিসপত্র আমার গায়ের উপর ঝাঁপড়ে পড়ে। তাই আমি ঠিক করেছি আমি আর চিনি দিয়ে কোনো রান্নাবান্না করব না। এটা আবার কি কথা বৌমা? রান্নাঘরে মশলাপাতির কৌটো থাকবে না তো কি থাকবে? তুমি ভালো করেই জানো আমরা ছোট 2 কামরার ফ্ল্যাটে থাকি, আর শহরে এই 2 কামরার ফ্ল্যাটেরই অনেক দাম। তাই রান্নাঘর ছোট হওয়াই তো স্বাভাবিক। আমাদের থাকার জায়গা ছোট বলে আমরা জিনিসপত্র ব্যবহার করব না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ আমি জানি, তাই বলে আমরা রান্নাঘরে সব কৌটো একসঙ্গে রেখে দেব? তার তো কোনো মানে নেই। কবে থেকে আপনাদেরকে বলছি যে রান্নাঘরে আলাদা করে কাবার্ড সিস্টেম করুন, আর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা মশলাপাতি থাকবে, তাহলেই তো সমস্যা মিটে যায়। তুমি যেগুলো বলছো সেগুলো শুধুমাত্র মডিউলার কিচেন হলেই সম্ভব, আর এখন মডিউলার কিচেন করতে অনেক খরচা। তাই রান্নাঘর যেভাবে আছে সেভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, যার ফলে সৃজিতা ভীষণ বিপদে পড়ে, কারণ এখন চিনি দিয়ে চা বানিয়ে শাশুড়ি মাকে খাওয়াতে হবে। তাই এমন সময় সৃজিতা রান্নাঘরের কৌটোগুলো সরাতে শুরু করে, আর সেই কৌটোগুলো সরাতে তার প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। আর বেশ অনেকক্ষণ পর সে চিনির কৌটো খুঁজে পায়। তখন সে চিনি দিয়ে চা ফুটিয়ে তার শাশুড়ি মাকে খেতে দেয়। কিন্তু এত খাটাখাটনি করার পর সে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, আর এমন সময় তানিয়ার হাতে অন্তত 10টা শপিং ব্যাগ দেখতে পাওয়া যায়।
এই দেখো মা, আজকে আমি কলেজ থেকে আসার সময় শপিং মলে গিয়েছিলাম আর সবার জন্য অনেক অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। আমার জন্য 5টা নতুন ড্রেস, তোমার জন্য 2খানা শাড়ি, দাদার জন্য শার্ট আছে। কিন্তু বৌদি, তোমার জন্য আমি কিছু নিয়ে আসিনি, কারণ বৌদি তো একদম নতুন জিনিসপত্র পরতে ভালোবাসে না। তাই নাকি? খুব ভালো করেছিস, এই বাড়িতে তুই একমাত্র আছিস যে শপিং করতে খুব ভালোবাসে। দেখি আমার জন্য কি শাড়ি নিয়ে এসেছিস দেখি। রত্নাদেবী এমন সময় মেয়ের কিনে নিয়ে আসা নতুন শাড়িগুলো দেখতে শুরু করে, আর শাড়ি দুটোর মধ্যে লাল রঙের শাড়িটা তার খুবই পছন্দ হয়। এমন সময় সৃজিতা সেখানে এসে বলে, তানিয়া, তুমি আজকেও শপিং মল থেকে 10টা ব্যাগ তুলে নিয়ে এসেছো। এত জিনিসপত্র তুমি রাখবে কোথায়? তোমার মাথায়? আপনার কাছে এরকম লাল রঙের 2টো শাড়ি আগে থেকেই আছে, আপনি আবার এরকম শাড়ি পরবেন? আপনি নিজের ঘরে একবার আলমারিটা গিয়ে দেখুন তো, আলমারি খুললেই জামা কাপড়গুলো সব গায়ের উপর এসে পড়ে। সুতরাং আর জিনিসপত্র বাড়াবেন না। বৌমা, আমাদের জিনিসপত্র আমরা বুঝে নেব, তুমি একদম চুপ করে থাকো। বাড়ি ঘর থাকলে শাড়ি, জামা কাপড়, জিনিসপত্র থাকবেই, আর তোমার জন্য তো কিছু নিয়ে আসা হয়নি, তাই তুমি চিন্তা করো না। এই বলে শাশুড়ি মা বৌমাকে চুপ করিয়ে দেয়। আর ননদ যখন ঘরে শপিং ব্যাগ নিয়ে যায়, তখন সেই ঘরে গিয়ে খুবই অবাক হয়, কারণ ইতিমধ্যেই তার বৌদি সেই ঘর খুব ভালো মতো পরিষ্কার করে রেখেছে। কিন্তু তানিয়ার বিষয়টা মোটেই পছন্দ হয় না, কারণ সে নিজের অনেক অনেক জিনিসপত্র খুঁজে পায় না। এমন সময় তানিয়া বৌদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে, আর তানিয়া যখন জানতে পারে বৌদি সমস্ত জিনিসপত্র স্টোর রুমে রেখেছে, তখন, তুমি কোন সাহসে আমার জিনিসপত্র স্টোর রুমে রেখেছো? আমি আমার দামি দামি জিনিসপত্র, জামা কাপড়, লিপস্টিক, জুতা কিছুই খুঁজে পাচ্ছি না, আর এখন আমি স্টোর রুম থেকে সব খুঁজে খুঁজে নিয়ে আসবো? তুমি ফালতু কথা বলো না। আমি তোমার কোনো দামি জিনিসপত্র স্টোর রুমে রাখিনি, সব ভাঙাচোরা, ছেঁড়া খোড়া পুরানো জিনিসপত্র রেখেছি, আর দামি জিনিসপত্র তোমার আলমারিতেই তো সাজানো আছে। এই বলে সৃজিতা তার ননদের ঘর থেকে বেরিয়ে যায়। আর এমন সময় সুজয় লাইব্রেরিতে ওয়ার্ক ফ্রম হোম করতে বসে, আর সে তখনই তার বউকে ডাকতে পাঠায়। আর সৃজিতা যখন লাইব্রেরিতে ঢোকে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ লাইব্রেরির প্রত্যেকটা বই মাটিতে পড়ে থাকে, আর চারিদিকে তার বরের অফিসের কাগজপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এত জিনিসপত্রের উপর দিয়ে সে তার বরের কাছে যেতেই পারে না। সুজয়, তুমি লাইব্রেরির কি অবস্থা করেছো? এই তো 2 দিন আগে আমি গুছিয়ে গেলাম, আজকে আবার একই রকম অবস্থা করে ফেললে। তোমরা মা ভাই বোন মিলে পুরো বাড়িটাকে একেবারে স্টোর রুম বানিয়ে দিচ্ছ। এরকম নোংরা অপরিচ্ছন্ন বাড়িতে কি থাকা যায়? এরকম ভাবে কথা বলছো কেন? তোমাকে তো লাইব্রেরিতে থাকতে হচ্ছে না, আর তুমি তো ভালো করেই জানো আমার কাজের ক্ষেত্রে অনেক বই দরকার পড়ে, তাই বারবার উঠে উঠে তাক থেকে বই পড়া সম্ভব হয় না, সেই জন্য আমি সমস্ত বই মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই কারণেই তো সারা ঘরবাড়ি অপরিষ্কার হয়ে যাচ্ছে, তোমরা কেউ বুঝতে পারছো না। তোমাদের যখন এত বেশি বেশি জিনিসপত্র, তাহলে তোমরা নতুন ফ্ল্যাটে চলো, না হলে এই ফ্ল্যাটটাই ভালো করে গুছিয়ে রাখো। এই বলে সৃজিতা লাইব্রেরির বাইরে বেরিয়ে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর ইতিমধ্যে তানিয়া আবার তার ঘরের অবস্থা একই রকমের করে দেয়। অন্যদিকে সৃজিতার স্বামী এবং শাশুড়ি মাও নিজেদের ঘর একেবারে অপরিষ্কার করে রাখে, আর তাদের ঘরের মধ্যে ধুলো ময়লার জন্য পা রাখা যায় না। আর যার ফলে সৃজিতা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কারণ সে যেদিকে তাকায় সেদিকেই শুধু জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখতে পায়। এমনকি তার শাশুড়ি মা পুরানো আমলের ভাঙা টিভি পর্যন্ত ফেলতে দেয় না, সেই টিভি এখনো পর্যন্ত বাড়ির ড্রয়িং রুমে রাখা থাকে। সেই সাথে রান্নাঘরে 2-3টে ভাঙাচোরা মিক্সিও পড়ে থাকে। এভাবে আর থাকা যায় না, ঘরের মধ্যে মশার উপদ্রব বেড়ে গেছে, চারিদিকে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, এমনকি আরশোলা পর্যন্ত উড়ছে। এই কথা বলতে বলতে সৃজিতা রান্না বান্না করে, আর এমন সময় হঠাৎ করে একটা আরশোলা তার গায়ে এসে পড়ে, আর সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর ভয়ের চোটে যখন সে লাফিয়ে ওঠে, তখন তার পায়ের সামনে দিয়ে একটা ইঁদুর ঘোরাফেরা করে, তাই সে রান্না বান্না করতে পারে না। আর বাইরে বেরিয়ে সে বাড়ির ভাঙাচোরা সোফার উপর বসে, আর তখনই সোফার মধ্যে থেকে টিকটিকি বেরিয়ে আসে। ওরে বাবা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। বাড়িঘর স্টোর রুম বানিয়ে এরা এমন অবস্থা করেছে, যেখানে এখন পশু পাখি থাকা শুরু করেছে, আর পোকামাকড় বাসা বেঁধেছে। এরকম ভাবে সত্যি আর থাকা যায় না, কখন কোন বিষাক্ত পোকামাকড় কামড়ে দিলে আমি মরেই যাব। এমন সময় সৃজিতা তার শ্বশুর বাড়িকে পাল্টানোর জন্য অনেক রকম বুদ্ধি ভাবতে শুরু করে, আর সে যে করেই হোক তার স্টোর রুম সমান শ্বশুর বাড়িটা পরিবর্তন করতে চায়। এমন সময় তার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সৃজিতা বাপের বাড়িতে চলে যায়, আর বাপের বাড়ি থেকে ফিরে আসার সময় সে একটা লরি ভর্তি করে দামি দামি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি নিয়ে চলে আসে।
দাদা, আপনারা প্রত্যেকটা জিনিসপত্র আমি যেখানে যেখানে বলছি সেখানে সেখানে রেখে দিন। ফ্রিজ রান্নাঘরে রেখে আসবেন, এই টিভিটা ড্রয়িং রুমে বসিয়ে দেবেন, ওয়াশিং মেশিন বাথরুমের সাইডে রাখবেন, আর এসিটা আমার ঘরে লাগিয়ে দেবেন। আর ওইসব জায়গাগুলোতে যে পুরানো জিনিসপত্র আছে সেগুলো একটা কোনায় রেখে দেবেন। এমন সময় বৌমা দামি দামি নতুন জিনিসপত্র বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে দেখে তার শাশুড়ি মা, ননদ এবং স্বামী ভীষণ পরিমাণে অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই সৃজিতার শ্বশুরবাড়ি একেবারে নতুন জিনিসপত্র দিয়ে সেজে ওঠে। কি ব্যাপার বৌমা, তুমি এত নতুন নতুন জিনিসপত্র বাপের বাড়ি থেকে কেন নিয়ে আসতে গেলে? আমাদের এখনো পর্যন্ত 2টো পুরানো ফ্রিজ আছে, 2খানা পুরানো টিভি আর একটা ওয়াশিং মেশিনও তো আছে, সুতরাং এগুলোর তো কোনো দরকার ছিল না। এগুলো আপনার দরকার নেই, কিন্তু আমার দরকার থাকতেই পারে, আর আমি এই নতুন জিনিসপত্রগুলো ব্যবহার করব। ওই পুরানো জিনিসপত্র আপনারা ব্যবহার করুন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। এই বলে সৃজিতা ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে তাদের ছোট ঘর দিনে দিনে গুদাম ঘরে পরিণত হয়, কারণ সৃজিতা এখন পুরানো জিনিসপত্রের পাশাপাশি নতুন জিনিসপত্র বাড়িতে রাখতে শুরু করে। আর একদিন সৃজিতাই ইচ্ছা করে তার ননদের মতো শপিং মলে চলে যায়, আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে অনেক অনেক শপিং করে নিয়ে আসে। আর প্রত্যেকটা জিনিস নিয়ে এসে সে বারান্দার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। বৌদি, তুমি বারান্দার কি অবস্থা করেছো? আমি একটু সোফার উপর বসে টিভি দেখতে পারছি না, চারিদিকে ব্যাগ ভর্তি হয়ে আছে। তুমি যখন ব্যাগ ভর্তি করে শপিং করেছো তখন এগুলোকে ঘরে নিয়ে যাও, বারান্দায় ফেলে রেখেছো কেন? আমার ঘরের মধ্যে আগে থেকে অনেক জিনিসপত্র আছে, তাই জন্য এগুলো বারান্দাতেই থাকবে। আর তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি সোফাতে না বসে মাটিতে বসে টিভি দেখো। আর তোমাদের তো এত জিনিসপত্রের মধ্যে থাকা অভ্যাসই আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। এই বলে সৃজিতা তার ভেজা গামছা টিভির উপর রেখে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন সৃজিতা ইচ্ছা করে এরকম ভেজা জিনিসপত্র সোফার উপর রেখে দেয়, কিংবা কখনো টিভির উপর রাখে। আর কখনো ইচ্ছা হলে সে রান্নাঘরে চারিদিকে মশলার কৌটোগুলো ছড়িয়ে দেয়। আর দিনের পর দিন সেই ইচ্ছাকৃতভাবে তার শ্বশুরবাড়ির অবস্থা এতটাই খারাপ করে তোলে যে তার শাশুড়ি মা, ননদ এবং স্বামী সেখানে আর বসবাস করতে পারে না। বৌমা, তুমি দয়া করে এবার নতুন নতুন জিনিসপত্র কেনা বন্ধ করো, কারণ এখন মনে হচ্ছে যে এই বাড়িতে এবার শুধু জিনিসপত্র থাকবে, আমাদেরকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে। আমরা বুঝতে পেরেছি যে এভাবে বাড়িঘর পুরানো জিনিসপত্র দিয়ে ভরিয়ে তোলা উচিত হয়নি। হ্যাঁ বৌদি, আমরা সবাই মিলে এবার পুরানো জিনিসপত্র বাতিল করে দেব, আর বাড়িঘর স্টোর রুমের মতো বানিয়ে রাখবো না। আমরা ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাদের শিক্ষা দেওয়ার জন্য এরকম করছো, তাই দয়া করে এবার আমাদেরকে ক্ষমা করো, কারণ সত্যি বাড়িতে আর ঠিক মতো বাস করা যাচ্ছে না। আমি কালকেই ভাঙাচোরাওয়ালাকে ডেকেছি, তারা সব পুরানো জিনিস নিয়ে চলে যাবে, আমাদের বাড়িঘর একেবারে পরিষ্কার হয়ে যাবে। এমন কথা শুনে সৃজিতা খুবই খুশি হয়। আর পরের দিন সকাল হতে না হতেই সুজয় তাদের ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে, সব ভাঙাচোরা জিনিসপত্র বাতিল করে দেয়। আর 4 জনে মিলে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে বাড়িটা সাজিয়ে তোলে। আর এখন তাদের বাড়ির চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা বলে মনে হয়, পোকামাকড়ের উপদ্রবও কমে আসে। আর এখন কিছুতেই সেই বাড়িটা স্টোর রুম বলে মনে হয় না, যার ফলে সৃজিতা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। টিনা শহরের এক নামকরা কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করত। কলেজে পড়ার সময় তার রোহান নামে একটি ছেলের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একদিন রোহান টিনাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। এই কথা শুনে টিনা ভীষণ পরিমাণে খুশি হয়। সে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে রোহানের জন্য অপেক্ষা করতে থাকে। দূর, ভালো লাগে না, আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে এখনো পর্যন্ত নিজে এসে পৌঁছাতে পারলো না। দেখি একবার ফোন করে কোথায় আছে, না হলে আবার আমাকে বলবে যে তুমি তো একটা ফোনও করোনি। এই বলে টিনা রোহানের ফোনে কল করে। হ্যালো টিনা, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এখনই আসছি। তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসছি, তাই একটু সময় লাগবে। আমি যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে এখনো পর্যন্ত তোমার 5 মিনিট আর 5 মিনিট, তোমার 5 মিনিট এখনো পর্যন্ত হলো না। আমি আর এক মুহূর্ত কিন্তু অপেক্ষা করব না, তাড়াতাড়ি এসো, না হলে কিন্তু আমি চললাম বাড়ি। এই বলে টিনা ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরেই রোহান হাঁপাতে হাঁপাতে টিনার কাছে এসে উপস্থিত হয়। টিনা তার উপর ভীষণ রাগ করে থাকে। রোহান তার বন্ধুর রাগ কমানোর জন্য বলে, এই দেখো টিনা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, একটা দারুণ জিনিস। নাও এই বাক্সটা খুলে দেখো। এটা কি? এ তো অমলেট মনে হচ্ছে।
তুমি এতক্ষণ ধরে অমলেট কিনছিলে? আমি ভাবলাম তুমি আমার জন্য কি নিয়ে আসবে। আরে এটা সামান্য কোনো অমলেট না গো, এটা হলো ধর্মতলা স্পেশাল মটন অমলেট। মটনটাকে কিমা করে কেটে ডিমের মধ্যে নুন লঙ্কা পেঁয়াজ মিশিয়ে এই স্পেশাল অমলেটটা তৈরি করা হয়। নাও গরম গরম খেয়ে নাও। ধ্যাৎ, তুমি ভালো করে জানো আমি মটন খেতে পছন্দ করি না। বাড়িতে মা মটন কষা বানাই, আমি তাই খাই না, আর আমি কিনা মটন অমলেট খাবো? নেভার। আমি যখন বলছি তুমি একবার খেয়েই দেখো না কেমন লাগে। টিনা রোহানের কথা শুনে মটন অমলেট খায়। মটন অমলেট খেয়ে তার ভীষণ ভালো লেগে যায়। রোহান, এই মটন অমলেটটা সত্যি ভালো খেতে। আমার মটনের আষ্টে গন্ধে কেমন গা গুলিয়ে আসতো, কিন্তু এই মটন অমলেটে কোনো গন্ধ নেই। আমি এবার থেকে রোজ মটন অমলেট খাবো। এভাবে প্রায় প্রত্যেক দিন টিনা রোহানের সঙ্গে ঘুরতে বেরোলে মটন অমলেট খেতে শুরু করে। ধীরে ধীরে টিনা মটন অমলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে। একদিন টিনার বাবা রামবাবু বাজার থেকে রেওয়াজি মটন কিনে নিয়ে আসে এবং টিনার মা শ্রেয়া দেবীকে কষিয়ে মটন রান্না করতে বলে। টিনা তার বাবার কথা শুনে বাইরে বেরিয়ে আসে। আজকে কোনো কষা রান্না হবে না, আমি মটনের একটা অন্য ধরনের ডিশ রান্না করব, আর সেটা সবাইকে খেতে হবে। বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো? মেয়ে নাকি মটনের ডিশ রান্না করবে। তুই তো মটন দেখলেই 10 ধরে পালাস, আজ হঠাৎ কি হলো? এখন আমি মটন দেখলে পালাই না বাবা। আমাকে রোহান মটন অমলেট খাইয়ে এমন করে দিয়েছে যে এখন আমি মটন অমলেটের ফ্যান হয়ে গেছি। তাই আমি তোমাদেরকে মটন অমলেট করে খাওয়াবো। টিনা তার বাবা মাকে মটন অমলেট তৈরি করে খাওয়ায়। তাদেরও মটন অমলেট খেয়ে খুবই ভালো লাগে। বাহ, আমি প্রথম মটন অমলেট খেলাম, আমার তো খেতে খুব ভালো লাগলো। রোহান তোকে ভালোই জিনিস খাইয়েছে। তুমি তোমার মেয়েকে আর ওই রোহান বলে ছেলেটাকে আর মাথায় তুলো না, বুঝলে? আমার মেয়ে কারোর কোনো কথাই শোনে না। কবে কলেজ শেষ হয়ে গেছে আর এখনো ওই বেকার ছেলেটার সঙ্গে মটন অমলেট খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলি সারা জীবন কি মটন অমলেট খেয়েই কাটিয়ে দিবি? উফ মা, তুমি প্লিজ আবার শুরু করো না। মা তো ঠিক কথাই বলছে। কালকে রবিবার, তুই রোহানকে বাড়িতে ডাক, আমি আর তোর মা ওর সাথে কথা বলবো। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু ওই ধর্মতলা স্পেশাল মটন অমলেট নিয়ে আসতে বলিস, কেমন? টিনা তার বাবার কথা শুনে ভীষণ খুশি হয়। সে রোহানকে তার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে। রোহান সকলের জন্য মটন অমলেট কিনে টিনাদের বাড়িতে আসে। তারা মটন অমলেট খেতে খেতে গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু করে। দেখো রোহান, আমার মেয়ের তো বিয়ের বয়স হলো, কিন্তু কতদিন এইভাবে ঘুরে বেড়াবে? নানা লোকে বিভিন্ন রকম কথা বলে, তাই তুমি আমার মেয়েকে বিয়ে করা নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ আঙ্কেল, আমি টিনাকেই বিয়ে করব। আমি একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা শুরু করব ভাবছি। সমস্ত পেপারস রেডি হয়ে গেছে, আর বাবা আমায় ফান্ডিং এ হেল্পও করবে বলেছে। আর তার সাথে সাথে টিনা আমার সাথে থাকলেও খুব বেশি হেল্প হবে। সব করব আর হবে, এই ভরসায় আমি আমার মেয়েকে তো তোমার সঙ্গে দিতে পারবো না। তুমি আগে উন্নতি করো ব্যবসায়, তারপর তো আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মায়ের মুখে এমন কথা শুনে টিনার খুবই খারাপ লাগে। টিনা রোহানকে বিয়ে করার জন্য জোর করলে তার বাবা মা বিয়েতে রাজি হয়ে যায়। এভাবেই কিছুদিন কাটে। টিনার সঙ্গে রোহানের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পরও টিনার মটন অমলেট খাওয়ার ভূত মাথা থেকে নামতে চায় না। সে প্রায় মটন অমলেট বানিয়ে খেতে শুরু করে। এই দেখে তার শাশুড়ি মা রত্না দেবী বলে, বৌমা, আমার ছেলে ব্যবসায় উন্নতি করবে বলে এত হাড় ভাঙা পরিশ্রম করছে, আর তুমি তার টাকাগুলো রোজ এইভাবে ধ্বংস করছো। রোজ বাজার থেকে গিয়ে মটন কিনে আনছো। মটন 840 টাকা কেজি। এত টাকা তুমি যদি ধ্বংস করো তাহলে আমাদের সংসার কি করে চলবে? আমার বরের পেনশনের টাকাও তো শেষ হয়ে যাবে তোমার মটন অমলেট খাওয়ার চক্করে। বাজে কথা বলবেন না মা, আমি আপনার বরের পেনশনের টাকা দিয়ে মটন কিনে নিয়ে আসি না, বুঝলেন? আমার বর আমাকে হাত খরচ দেয়, সেই টাকা দিয়ে আমি মটন কিনে নিয়ে আসি। আপনি একেবারে আমার মটন অমলেট খাওয়ায় চোখ দেবেন না। যখন শরীর খারাপ করবে তখন বুঝবে, মটন অমলেট খাওয়া বেরিয়ে যাবে। এই বলে রত্না দেবী নিজের ঘরে চলে যায়। টিনা নিজের মনের মতো বেশ মোটা করে মটন অমলেট বানিয়ে খায়। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন রোহান খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। কি হয়েছে তোমার? দেখে মনে হচ্ছে খুব টেনশন করছো। আর বলো না, লাইফে আমার প্রবলেমের শেষ নেই। তোমায় বলেছিলাম মনে আছে, আমাদের গোয়া ট্রিপটা সাকসেসফুল হয়েছিল, আর তাতে আমার অনেক লাভ হয়েছিল। তাই আমার সব ইনভেস্টররা আমার কাছ থেকে পার্টি চেয়েছে। হ্যাঁ ভালো তো, এতে এত চিন্তার কি আছে আমি বুঝতে পারছি না তো। আরে তুমি বুঝবে না, এখন বিয়ের সিজন চলছে, কোনো ভালো কুকও পাচ্ছি না। অত ইনভেস্টার্সকে কি আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো? তুমি রান্না করে খাওয়াবে কেন? তোমার বউ আছে কি করতে? আমি সবাইকে রান্না করে খাওয়াবো। আমার হাতে রান্নার স্বাদ ভালো, দেখবে
ওরা আমার হাতে রান্না খেয়ে তোমার ব্যবসায় বেশি বেশি করে টাকা ইনভেস্ট করবে। রোহান টিনার কথা শুনে ভীষণ খুশি হয়। সে টিনাকে ভাত মটন কষা রান্না করতে বলে এবং বাজার করার জন্য টিনাকে কিছু টাকাও দিয়ে দেয়। টিনা সকাল সকাল উঠে বাজারে বেরিয়ে পড়ে। আগের দিন বাবা বলেছিল বাজারে নাকি একটা নতুন মটনের দোকান হয়েছে, ওখানে নাকি 300 টাকা কেজি দরে মটন কিনতে পাওয়া যায়। একবার ওই দোকান থেকে মটন কিনেই দেখি, কম টাকায় অনেকটা মটন কিনতেও পারবো আর টাকাও সেফ হবে, সস্তায় ব্যবস্থা। এই বলে টিনা নতুন মটনের দোকানে মটন কিনতে চলে যায়। সে সাহেব বাবুর দোকান থেকে 10 কেজি মটন কিনে নেয়। দাদা, আমি তোমার দোকান থেকে প্রথম মটন কিনছি, এত কম টাকায় মটন বিক্রি করছো, মাংসটা ভালো হবে তো? আরে দিদি ভাই, আপনি নিশ্চিন্তে মটন নিয়ে যান। আমার দোকানে শহরের সেরা মটন পাওয়া যায়। এখন চারিদিকে আমার মটনের দোকানের নামও শুনতে পাবেন। মটন খেতে খারাপ লাগলে টাকা ফেরত, এই গ্যারান্টি আমি আপনাকে দিলাম। টিনা সাহেব বাবুর কথা শুনে নিশ্চিন্তে মটন নিয়ে বাড়ি চলে আসে। সে বাড়িতে এসে বাকি টাকা রোহানকে ফেরত দিয়ে দেয়। রোহান টাকাগুলো হাতে পেয়ে কিছুটা অবাক হয়। টিনা কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে মটন ধুয়ে পরিষ্কার করে ফেলে এবং সকলের জন্য মটন অমলেট, মটন চিজ অমলেট, মটন ভুনা অমলেট এবং মটন নালি জুস অমলেট রান্না করে। রোহানের ব্যবসায় বিনিয়োগকারী সব বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে। ওহ, আজ জমিয়ে খাবো রোহান। তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে বলো তোমার বউকে, আমরা নিজেদেরকে খাবার থেকে বিরত রাখতে পারছি না। টিনা সবার জন্য বিভিন্ন ধরনের মটন অমলেট নিয়ে আসে। সবাই এত ধরনের মটন অমলেট দেখে খুবই অবাক হয়ে যায়। রোহান টিনাকে ধীরে ধীরে বলে, কি ব্যাপার টিনা, আমি তো তোমায় মটন কষা রান্না করতে বলেছিলাম, আর তুমি সেই মটন আমলেট রান্না করে বসলে। তুমি মটন আমলেট খেতে ভালোবাসো বলে সবাই ভালোবাসবে, তার তো কোনো মানে হয় না। এই চুপ করো তো, দেখবে এরাও মটন অমলেট খেতে পছন্দ করবে। এত ধরনের অমলেট, এইরকম অমলেট তো কোনোদিনও দেখিনি। এগুলো কি? এগুলো হলো মটনের ডিফারেন্ট টাইপের অমলেট, খেয়ে দেখুন না, খুব টেস্টি। সকলে টিনার কথা শুনে মটন অমলেট খেতে শুরু করে। কিছুক্ষণ পর থেকেই তাদের মধ্যে কিছু জনের শরীর ভীষণ খারাপ করতে শুরু করে। তাদের চোখ মুখ লাল হয়ে যায়, এমনকি তারা বমি করতেও শুরু করে। এই দেখে রোহান এবং টিনা খুবই ভয় পেয়ে যায়। এই রোহান, তোমার বউ আমাদের কি রান্না করে খাওয়ালো? আমার বন্ধুরা এমন করছে কেন? কি সব ভুলভাল জিনিস খাইয়েছো? সকলে মিলে অসুস্থ 4 বন্ধুকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করে 4 জনকে সুস্থ করে দেয়। আপনাদের 4 বন্ধুর খুব বাজেভাবে পয়জনিং হয়ে গেছে। ওরা এমন কিছু খাবার খেয়েছে যেটাই হাই অ্যামাউন্টের সীসা আছে, তাই ওদের বডি টেম্পারেচার হিট হয়ে গেছে, তাই এরকম শরীর খারাপ করেছে। আমি এখনই তোমাদের দুজনের নামে পুলিশ কমপ্লেন করব, তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। আমার মনে হয় তোমরা ইচ্ছা করে আমাদেরকে মারার চেষ্টা করেছো, যাতে তোমাদেরকে ওদের আর পেমেন্ট করতে না হয়। শ্যামবাবু পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। পুলিশ এসে টিনাকে জিজ্ঞাসাবাদ করে। টিনা সস্তায় মটন কেনার কথা সবার সামনে বলে দেয়। পুলিশ মটনের দোকানের মালিক সাহেবকে ধরে নিয়ে আসে। সস্তায় মটন বিক্রি করে তুই লোককে মেরে ফেলার ধান্দা করেছিস? বল, কিসের মাংস বিক্রি করিস তুই? বল বল। পুলিশের চাপে পড়ে সাহেব সত্য কথা স্বীকার করতে বাধ্য হয়। হ্যাঁ, আমার দোকানের পচা মটনের জন্য ওনার শরীর খারাপ হয়েছে। আমি প্রত্যেকদিন রাতে বর্ডার থেকে 5 টাকা পচা ভেড়া সস্তায় কিনে এনে দোকানে মটন বলে বেশি টাকায় বিক্রি করছি। 50 টাকায় মরা ভেড়ার পচা মাংস কিনে এনে আমি 300 টাকায় মটন বলে বিক্রি করতাম। আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দিন স্যার, আমি আর কখনো এমন করব না, আমাকে ক্ষমা করে দিন। সবাই সাহেবের কথা শুনে অবাক হয়ে যায় এবং পুলিশ তাকে মরা পশুর মাংস বিক্রি করার অপরাধে জেলে ধরে নিয়ে চলে যায়। রোহানের 4 জন বিজনেস পার্টনার সুস্থ হয়ে ওঠে। সেই ঘটনার পর থেকে টিনাও মটন অমলেট খাওয়া কমিয়ে দেয়। সে নর্মাল জীবনযাপন করতে শুরু করে। এভাবেই টিনা রোহানের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।